তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন এসেই থাকে। তো তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা ডাব্লিউপি, কেপিএসআই, কেপি কনস্টেবল এবং পিএসসি মিসলেনিয়াসের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটিতে দেখবে, 100% কমন পাবেই। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, কবে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল? তো তোমরা যারা অ্যান্সারগুলি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, কিংবা কোনো প্রশ্নে যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে 1949 সালে 26শে নভেম্বর। 1949 সালে 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়েছিল? ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে 1950 সালে 26শে জানুয়ারি। 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল। তো চলো নেক্সট কোশ্চেন। গণপরিষদে কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়েছিল? এটার সঠিক উত্তর হয়ে যাবে 22শে জুলাই 1947 সাল। 22শে জুলাই 1947 সালে গণপরিষদে জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। তো চলো নেক্সট কোশ্চেন। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান। তো চলো নেক্সট কোশ্চেন। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তোমরা কমেন্ট করতে থাকো বন্ধুরা। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দিল্লি। দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেছেন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেছেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি স্থাপন করেছেন প্রথম। তো নেক্সট কোশ্চেন। ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হয়? ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 1946 সাল। চলো নেক্সট কোশ্চেন। গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 1946 সালের 9 ডিসেম্বর। 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। তো চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম কত বছর হতে হবে? ভারতীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম কত বছর হতে হবে? এটার সঠিক উত্তর হয়ে যাবে 35 ইয়ার্স বা 35 বছর। 35 বছর হতে হবে ভারতীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে। তো চলো নেক্সট কোশ্চেন। গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহাই হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তো চলো নেক্সট কোশ্চেন। প্রথম ভারতীয় গণপরিষদে কতজন সদস্য ছিল? প্রথম ভারতীয় গণপরিষদে কতজন সদস্য ছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 389 জন। 389 জন ছিল গণপরিষদের সদস্য। গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 296 জন। 296 জন ছিল গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা। তো চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় নাগরিকদের ভোটাধিকারে ন্যূনতম বয়স কত হতে হবে? ভারতীয় নাগরিকদের ন্যূনতম ভোটাধিকার বয়স কত হতে হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে 18 বছর। 18 বছরই হতে হবে ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের ন্যূনতম বয়স। তো চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। তো চলো নেক্সট কোশ্চেন। বর্তমান ভারতীয় সংবিধানে মোট কয়টি ধারা রয়েছে? বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি ধারা রয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 395টি। 395টি ভারতীয় সংবিধানের ধারা রয়েছে। তো চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি তফসিল আছে? ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি তফসিল আছে? এটার সঠিক উত্তর হয়ে যাবে 12টি।
12টি তফসিল বর্তমানে বিরাজমান করছে ভারতীয় সংবিধানে। তো চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানে কয়টি খণ্ড বিভক্ত? ভারতীয় সংবিধান কয়টি খণ্ডে বিভক্ত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 22টি খণ্ডে ভারতীয় সংবিধান বিভক্ত। তোমরা বন্ধুরা কমেন্ট করতে থাকো এবং কোনো প্রশ্নে ডাউট থাকলে সেটাও কমেন্ট করে দিও। তো চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধান সংশোধন করা হয় কয়টি পদ্ধতিতে? ভারতীয় সংবিধান সংশোধন করা হয় কয়টি পদ্ধতিতে? তো এটা সঠিক উত্তর হিসেবে 3টি পদ্ধতিতে। 3টি পদ্ধতিতে ভারতীয় সংবিধান সংশোধন করা হয়। তো চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তো এই 61তম সংশোধনী মনে রাখবে বন্ধুরা 1988 সালে হয়েছিল। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি গ্রহণ করা হয়েছে। তো চলো নেক্সট কোশ্চেন। মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই মৌলিক অধিকারটা আমাদের সংবিধানে গ্রহণ করা হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রতিরক্ষা মন্ত্রী না স্থলবাহিনীর প্রধান? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার। তো চলো নেক্সট কোশ্চেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে কার দ্বারা নিযুক্ত করা হয়? হাইকোর্টের প্রধান বিচারপতিকে কার দ্বারা নিযুক্ত করা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতির দ্বারা। রাষ্ট্রপতির দ্বারা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করা হয়। তো চলো নেক্সট কোশ্চেন। সুপ্রিম কোর্টের কত ধরনের ফৌজদারি আপিল করা হয়? সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 3 ধরনের সুপ্রিম কোর্টে ফৌজদারি আপিল করা হয়। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। সংসদের স্থায়ী কক্ষ কোনটি? সংসদের স্থায়ী কক্ষ কোনটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভা। রাজ্যসভা হচ্ছে সংসদের স্থায়ী কক্ষ। তো চলো নেক্সট কোশ্চেন। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন। তো চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিতভাবে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? নিম্নলিখিতভাবে কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? এটা সঠিক উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না। বাকি হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, ইউপিএসসি চেয়ারম্যান সবাইকেই রাষ্ট্রপতি নিয়োগ করেন। উপরাষ্ট্রপতিকে মনে রাখবে বন্ধুরা, উপরাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন। তো চলো নেক্সট কোশ্চেন। বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 6 বছর। 6 বছর হচ্ছে বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল। আর বন্ধুরা মনে রাখবে বিধানসভার সদস্যদের মেয়াদকাল হচ্ছে 5 বছর এবং বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল 6 বছর। তো চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে এই নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা যারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।